নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা একটি খুব মজার গল্প, রামরাজ্য। আশা করি গল্পটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা একটি খুব মজার গল্প, রামরাজ্য। জেলা জজ সুবোধ রায় সম্প্রতি অবসর নিয়ে কলকাতায় বাস করছেন। তিনি এখন গীতা পড়েন, সস্ত্রীক ঘন ঘন সিনেমা দেখেন, বন্ধুদের সঙ্গে ব্রিজ খেলেন এবং রাজনীতি নিয়ে তর্ক করেন। তার আর একটি শখও আছে। প্রতি শনিবার সন্ধ্যায় তার বাড়িতে একটি সেয়াস বা প্রেত চক্রের অধিবেশন হয়। এই চক্রের সদস্য হল 7 জন, যথা সুবোধ রায় নিজে, বিপাশা দেবী তাঁর পত্নী, হরিপদ কবিরত্ন অধ্যাপক, কানাই গাঙ্গুলি প্রবীণ দেশপ্রেমী, ভুজঙ্গ ভঞ্জ নবীন দেশপ্রেমী, অবোধ বিহারী লাল কারবারি দেশপ্রেমী, ভূতনাথ নন্দী বিখ্যাত মিডিয়াম। ভূতনাথ গুণী লোক। 3 মিনিট আবাহন করতে না করতে তার উপর পরলোকবাসীর ভর হয় এবং তার মুখ দিয়ে অনর্গল অলৌকিক বাণী বেরুতে থাকে। ভূতনাথের বয়স 30-এর মধ্যে। শোনা যায় পূর্বে সে স্কুল মাস্টার ছিল, তারপর গল্প, নাটক ও কবিতা লিখত, তারপর থিয়েটার সিনেমায় অভিনয় করত। এককালে তার একটা কুস্তির আখড়াও ছিল। সম্প্রতি নিজের আশ্চর্য ক্ষমতা আবিষ্কার করে সে পেশাদার মিডিয়াম হয়েছে। সুবোধবাবু তাঁর একজন বড় মক্কেল। প্রেতচক্রের মামুলি পদ্ধতি হচ্ছে, অন্ধকার ঘরে সদস্যগণ টেবিলের চারিধারে বসেন এবং সকলে হাত ধরাধরি করে কোনো পরলোকবাসীকে এক মনে ডাকেন। কিন্তু সুবোধবাবু খুঁতখুঁতে লোক। অন্ধকারে অন্য পুরুষ, বিশেষ করে ওই ভুজঙ্গ ছোকরা তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর হাত ধরে থাকবে, এ তিনি মোটেই পছন্দ করেন না। ভাগ্যক্রমে ভূতনাথকে পেয়ে তিনি নিশ্চিন্ত হয়েছেন। লোকটির আশ্চর্য ক্ষমতা, প্রেতাত্মার দল যেন তার পোষমানা। সে যেখানে মিডিয়াম হয় সেখানে হাত ধরার দরকার হয় না, অন্ধকার না হলেও চলে। এমনকি প্রেতাত্মার কথার ফাঁকে ফাঁকে নিজেদের মধ্যে গল্প করা চলে। চা সিগারেট পান খেতেও বাধা নেই। আজ শনিবার সন্ধ্যাবেলায় নিচের বড় ঘরে যথারীতি প্রেতচক্রের বৈঠক বসেছে। সকল সদস্যই উপস্থিত আছেন। ঘরে আলো জ্বলছে, কিন্তু সব দরজা জানালা বন্ধ, পাছে কোনো উটকো লোক এসে বিঘ্ন ঘটায়। পূর্বে কয়েকটি অধিবেশনে চন্দ্রগুপ্ত, সিরাজউদ্দৌলা, নেপোলিয়ন, হিটলার প্রভৃতি নামজাদা লোক এবং পরলোকগত অনেক আত্মীয় স্বজন ভূতনাথের মারফত তাদের বাণী বলেছেন। সুবোধবাবু প্রশ্ন করলেন, আজ কাকে ডাকা হবে? ভুজঙ্গ ভঞ্জ বললে, আমার দাদামশাইকে একবার ডাকুন। তার ভিক্টোরিয়া মার্কা গিনিগুলো কোথায় রেখে গেছেন খুঁজে পাচ্ছি না। অবোধ বিহারী লাল বললে, দাদা, চাচা, মামু, মৌসা ওসব ছড়িয়ে দেন, মহাত্মাজিকে বোলান। হ্যাঁ, দেখছেন তো দেশ জাহান্নামে যাচ্ছে, তিনি একটা সালহা দেন, জैसे তুরন্ত রামরাজ হইয়ে যায়। হ্যাঁ। কানাই গাঙ্গুলি বললে, তাকে আর কষ্ট দেওয়া কেন, ঢের করে গেছেন, এখন বিশ্রাম করুন। ভুজঙ্গ ভঞ্জ বললে, মহাত্মাজিকে ডেকে লাভ নেই, তিনি কি বলবেন তা তো জানাই আছে। চরকা চালাও, মাইনে কম নাও, হুইস্কি ছাড়ো, বান্ধবীদের তাড়াও, ব্রহ্মচর্য পালন করো, এসব শুনতে গেলে কি রাজ্য চালানো যায়? কি বলেন কানাইদা? বিপাশা দেবী বললেন, আচ্ছা, মহাত্মাজির যিনি ইষ্টদেব সেই রামচন্দ্রকে ডাকলে হয় না? অবোধ বিহারী বললে, हाँ, बहुत अच्छी बात बोलिएছেন, রামচন্দ্র জি কই বোলান। হ্যাঁ। সুবোধ বললে, সেই ভালো, রামরাজ্যের ফার্স্ট হ্যান্ড খবর মিলবে। ভুজঙ্গ বললে, তাকে কোথায় পাবেন? তিনি ঐতিহাসিক পুরুষ কিনা তারই ঠিক নেই। ভূতনাথ বাবু কি বলেন?
ভূতনাথ বললে, চেষ্টা করে দেখা যেতে পারে। বিপাশা দেবীর প্রস্তাব সোৎসাহে সর্বসম্মতিক্রমে গৃহীত হল। তখন সকলে গুনগুন করে রঘুপতি রাঘব রাজারাম গাইতে লাগলেন। 2 মিনিট পরে ভূতনাথ চোখ কপালে তুলে মুখ উঁচু করে চেয়ারে হেলে পড়ল এবং অস্ফুট গোঁ গোঁ শব্দ করতে লাগল। সুবোধবাবু সসম্ভ্রমে বললেন, কন্ট্রোল এসে গেছেন, অর্থাৎ মিডিয়ামের উপর অশরীরী আত্মার আবেশ হয়েছে। অবোধবিহারী বলে উঠল, রাজা রামচন্দ্র জি কি জয়, রাজা রামচন্দ্র জি কি জয়। ভূতনাথের মুখ থেকে শব্দ হল, সুবোধবাবু বললেন, কে আপনি প্রভু? অবোধবিহারী বললে, রাষ্ট্রভাষা হিন্দি में पूछिए, रामचंद्र जी बांग्ला समझेन ना, आप कौन है महाराज? आबार কবিরত্ন হাত জোর করে সবিনয়ে বললেন, প্রভু, যদি আমাদের অপরাধ হয়ে থাকে তো মার্জনা করুন, কৃপাপূর্বক বলুন কে আপনি? ভূতনাথের মুখ থেকে উত্তর বেরুল, আহম মারুতি। অবোধবিহারী বললে, আরে ই তো চীনা বলি বলছে। কবিরত্ন বললে, চীনা নয়, দেবভাষায় বলছেন, আমি মারুতি, স্বয়ং পবননন্দন শ্রী হনুমানের আবির্ভাব হয়েছে। অবোধবিহারী বললে, জয় জয় বজরঙ্গ বলি মহাবীর জি জয়। राम काज लगी तब अवतारा, कनक बरन तन पर्वतकारा। प्रभु आप हिंदी में कहिए, राम राज्य की भाषा। ভূতনাথের জবানিতে মহাবীর আর একবার সজোরে খ্যাক করে উঠলেন। তারপর বললেন, রাম রাজ্যের ভাষার তুমি কি জানো হে? এখন গন্ধমাদনে থাকি, কিন্তু আমার আদি নিবাস কিষ্কিন্ধা, মাইসোরের কাছে বেলারি জেলায়। আমার মাতৃভাষাই জগতের আদি ও বুনিয়াদি ভাষা। যদি সে ভাষায় কথা বলি তবে তোমাদের রাজাজি আর পট্টভিজি হয়তো একটু আধটু বুঝবেন, কিন্তু জওহরলালজি, রাজেন্দ্রজি আর তোমরা বিন্দু বিসর্গ বুঝবে না। বিপাশা বললেন, যাক যাক, আপনি যখন বাংলা জানেন তখন বাংলাতেই বলুন। মহাবীর বললে, কি রকম বাংলা? ঢাকাই না মানভূমের, না বাগবাজারি না বালিগঞ্জি? বিপাশা বললে, আপনি মাঝামাঝি ভবানীপুরি বাংলায় বলুন, তাহলে আমরা সবাই বুঝতে পারব। কবিরত্ন বলে উঠলেন, প্রভু মারুতি, আপনার আগমনে আমরা ধন্য হয়েছি, কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র এলেন না কেন? মহাবীর বললেন, তাঁর আসতে বয়ে গেছে। তোমাদের কি এমন পুণ্য আছে যে তাঁর সঙ্গে আলাপ করতে চাও? তাঁর আজ্ঞায় আমি এসেছি। এখন কি জানতে চাও চটপট বলে ফেলো, আমার সময় বড় কম। সুবোধ বললে, শুনুন মহাবীরজি, আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আর কিছুই পাইনি। কবিরত্ন বললে, অন্ন নেই, বস্ত্র নেই, গৃহ নেই, ধর্ম নেই, সত্য নেই, ত্যাগ নেই, বিনয় নেই, তপস্যা নেই। অবোধবিহারী বলে উঠলে, বিলকুল চোর, ডাকু, লুটেরা, কালা বাজার, উয়া, গাঁট, কটইয়া। ভুজঙ্গ বলে উঠলে, পুঁজিপতির অত্যাচার, সর্বহারার আর্তনাদ, জুলুম, ধাপ্পাবাজি, কথার তুবড়ি, ভাইপো ভাগ্নে, শালা শালি, পিস্তুত মাস্তুত ভরণতন্ত্র। কানাই বলে উঠলে, বিদেশি গুরুর প্ররোচনায় স্বদেশদ্রোহিতা, ভারতের আদর্শ বিসর্জন, স্বার্থসিদ্ধির জন্য মিথ্যার প্রচার, কিষাণ মজদুরকে কুমন্ত্রণা, বোকা ছেলে মেয়েদের মাথা খাওয়া, পিস্তল বোমা। মহাবীর তৎক্ষণাৎ বললে, থাম থাম থাম, কি চাও তাই বলো। অবোধবিহারী বললে,
আমি বলছি, শুনেন মহাবীর জি, চারো তরফ ঘুষ খবইয়া, সব মুনাফা ছিনিয়ে লিচ্ছে। বড় কষ্টে রয়েছি, যেন দাঁতের মাঝে জীব। বিভি খঞ্জি জৈসা বলিয়েছেন, শুনু পवन সুত রহনি हमारी, जीमी दशानन ही मोहू जीभ बिचारी। प्रभु एक मुक्का मार के ये सब दांत तोड़िए देन। কবিরত্ন বলে উঠলেন, তুমি একটু চুপ করো তো বাপু। মহাবীরজি, আমরা কেবল রামরাজ্য চাই, তাহলেই সব হবে। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতদের বিনাশ, প্রজার সর্বাঙ্গীন মঙ্গল। হ্যাঁ। কানাই বলে উঠল, পণ্ডিত মশাই, ব্যস্ত হলে চলবে না। রাষ্ট্র শাসনের ভার কদিনই বা আমরা পেয়েছি। মহাবীরজির কৃপায় যদি দেশদ্রোহীদের জব্দ করতে পারি, তবে দেখবেন, হ্যাঁ, শীঘ্রই কিষাণ মজদুর রাজ হবে। কবিরত্ন বললেন, হ্যাঁ, কিষাণ মজদুর সেক্রেটারিয়েটে বসে রাজকার্য চালাবে? ভুজঙ্গ বললে, শোনেন কেন ওসব কথা, শুধু ভোট বজায় রাখবার জন্য ধাপ্পাবাজি। কানাই বলে উঠলে, ভাই হে, ধাপ্পাবাজির ওস্তাদ তো তোমরা, তোমাদেরই গুটি কতক বুলি আমরা শিখেছি। সুবোধ বললে, থামো, এখন ঝগড়া করো না। মহাবীরজি, দলাদলিতে দেশ একেবারে উৎসন্নে যাচ্ছে। আপনি প্রতিকারের একটা উপায় বলুন। আমরা চাই বিশুদ্ধ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্র। কিন্তু নানা দলের নানা কথা শুনে লোকে একেবারে ঘাবড়ে যাচ্ছে। ডেমোক্রেসি দানা বাঁধতে আর পাচ্ছে না। মহাবীর এবার বললেন, একটা প্রাচীন ইতিহাস বলছি, শোনো। গৌরনদ দেশের রাজা গোবর্ধনের 1 লক্ষ গরু ছিল। তারা রাজধানীর নিকটস্থ অরণ্যে চড়ে বেড়াত। জনকত গোপ তাদের পালন করত। কি একটা মহাপাপের জন্য অগস্ত্য মুনি শাপ দেন। তার ফলে রাজা এবং বিস্তর প্রজার মৃত্যু হল। অবশিষ্ট সকলে পালিয়ে গেল। রাজা গরুর পাল রক্ষকের অভাবে উদ্ভ্রান্ত হয়ে পড়ল এবং হিংস্র জন্তুর আক্রমণে বিনষ্ট হতে লাগল। তখন একটি বিজ্ঞ বৃষ বললে, এরকম অরাজক অবস্থায় তো আমরা বাঁচতে পারবো না। ওই পর্বতের গুহায় পশুরাজ সিংহ থাকেন, চলো আমরা তাঁর শরণাপন্ন হই। গরুদের প্রার্থনা শুনে সিংহ বলল, উত্তম প্রস্তাব। আমি তোমাদের রাজা হলুম, তোমাদের রক্ষাও করব, কিন্তু আমাকেও তো জীবন ধারণ করতে হবে। তবে তোমরা রাজকর স্বরূপ প্রত্যহ একটি নধর গরু আমাকে পাঠাবে। গরুর দল রাজি হয়ে প্রণাম করে চলে গেল এবং সিংহকে রাজকর দিতে লাগল। কিছুকাল পরে সিংহ মাতব্বর গরুদের ডেকে আনিয়ে বললে, দেখো, একটি গরুতে আর কুলোচ্ছে না। রাজ্য শাসনের জন্য অনেক অমাত্য পাত্রমিত্র বহাল করতে হয়েছে। আমিও সংসারী লোক, পুত্রকন্যা ক্রমেই বাড়ছে, তাদেরও তো খাওয়াতে হবে। অতএব রাজকর বাড়াতে হচ্ছে। এখন থেকে তোমরা প্রত্যহ 10টি গরু পাঠাও। গরুরা বিষণ্ণ হয়ে যে আজ্ঞে বলে চলে গেল। আরও কিছুকাল পরে সিংহ বললে, ওহে প্রজাবৃন্দ, 10টি গরুতে আর চলে না। রাজ্য শাসন সোজা কাজ নয়, আর তোমরা অতি বেয়ারা প্রজা। তোমাদের দমনের জন্য বিস্তর কর্মচারী রাখতে হয়েছে। অতএব এখন থেকে প্রতিদিন 20টি করে গরু পাঠাও। গরুর মুখপাত্ররা উপায়ন্তর না দেখে এবারেও বললে, যে আজ্ঞে মহারাজ। তারপর কাঁদতে কাঁদতে ফিরে গেল। তখন সেই বিজ্ঞ বৃষ বললে, এই অরণ্যের উত্তর প্রান্তে এক মহাস্থবির তপস্বী বৃষ আছেন। পূর্বজন্মে তিনি ব্রাহ্মণ ছিলেন, অখাদ্য ভোজনের ফলে বৃষত্ব পেয়েছেন। এখন তিনি তপস্যা করে গবর্ষী হয়েছেন। তিনি মহা অজ্ঞানী। চলো তাকে আমাদের দুঃখ জানাই। গরুরা গবর্ষীর আশ্রমে গিয়ে তাদের দুঃখের কথা বললে। কিছুক্ষণ ধ্যানস্থ থেকে গবর্ষী বললেন, আমি তোমাদের একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি।
এটি তোমরা নিরন্তর জপ করো। গোহিতায় গভীর গবাং শাসনম। বিপাশা বললে, মানে কি হলো? কবিরত্ন বললে, অর্থাৎ গরুর হিতের নিমিত্ত গরু কর্তৃক গরু শাসন। বিপাশা বললে, আশ্চর্য, ঠিক যেন গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। মহাবীর বললে, তারপর শোনো, গবর্ষি বললেন, এই মন্ত্রটি তোমরা সর্বত্র প্রচার করবে। 1 মাস পরে আবার আমার কাছে আসবে। গরুর দল মন্ত্র পেয়ে তুষ্ট হয়ে চলে গেল এবং 1 মাস পরে আবার এলো। গবর্ষি প্রশ্ন করলেন, তোমাদের সংখ্যা কত? গরুরা বললে, প্রায় 1 লক্ষ। সিংহ অনেককে খেয়েছে, নয়তো আরও বেশি হতো। গবর্ষি বললেন, সিংহ আর তার অনুচর বর্গের সংখ্যা কত? গরুরা বললে, 100 হবে। গবর্ষি বললেন, মন্ত্র জপ করে তোমাদের তেজ বৃদ্ধি পেয়েছে। এখন এক কাজ করো, সকলে মিলে শিং উঁচিয়ে চারিদিক থেকে তেড়ে গিয়ে সিংহদের গুঁতিয়ে দাও। গরুর দল তো মহা উৎসাহে সিংহদের আক্রমণ করলে। গোটা কতেক গরু মরল, কিন্তু সিংহের দল একেবারে ধ্বংস হলো। বিপাশা বললে, কিন্তু আবার তো অরাজক হলো। মহাবীর বললেন, গরুরা গণতন্ত্রের মন্ত্র শিখেছে। তারা নিজেদের মধ্যে থেকে কয়েকটি চালাক উদ্যমশীল গরু নির্বাচন করে তাদের উপর প্রজা শাসনের ভার দিল। কিছুকাল পরে দেখা গেল সেই শাসক গরুদের খাড়া খাড়া গোঁফ বেরিয়েছে, শিং খসে গেছে, খুরের জায়গায় থাবা আর নখ হয়েছে। তাদের কেউ বাঘের, কেউ শিয়ালের, কেউ ভলুকের রূপ পেয়েছে। প্রজা গরুরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে, ভাই, সব কি দেখছি? কোন পাপে তোমাদের এই শাপদদশা হলো? শাসক গরুরা উত্তর দিলে, পাপ নয়, পাপ নয়। আমরা ক্ষত্রিয় হয়েছি। ঘাস খেয়ে রাজকার্য করা চলে না, জাবর কাটতে বৃথা সময় নষ্ট হয়। এখন আমরা আমিষাহারী। ঘরে বাইরে শত্রুরা ওঁত পেতে আছে। তোমাদের রক্ষণ আর সেবার জন্য বিস্তর কর্মচারী রাখতে হয়েছে। আমাদের প্রচণ্ড পরিশ্রম করতে হয়, সেজন্য ক্ষুধাও প্রবল। বনের সব মৃগ আমরা খেয়ে ফেলেছি। যদি সুশাসন চাও, তবে তোমরা সকলে কিঞ্চিত স্বার্থত্যাগ করে আমাদের উপযুক্ত আহার যোগাও, যেমন সিংহের আমলে যোগাতে। গরুরা রাজি হলো। কিন্তু গুটি কতক ধূর্ত গরু ভাবলে, বাবা বাবা, এরা তো বেশ আছে। সর্দারি করে বেড়াচ্ছে, ঘাস খুঁজতে হচ্ছে না, জাবর কাটতে হচ্ছে না, আমাদেরই হাড় মাস কর্মর করে খাচ্ছে। আমরাই বা ফাঁকে পড়ি কেন? এই স্থির করে তারা দল বেঁধে শাপদ গরুদের গুঁতিয়ে তাড়িয়ে দিলে এবং নিজেরাই শাসক হলো। কিছুকাল পরে তারাও শাপদ হয়ে গেল এবং তাদের দেখে অন্য গরুদেরও প্রভুত্বের লোভ হলো। এই রকমের সমস্ত গরু গুঁতোগুঁতি কামড়া কামড়ি করে মরে গেল। গোনর দেশ একটি গোভাগারে পরিণত হলো। কানাই বললে, আপনার এই গল্পের মরাল কি? আপনি কি বলতে চান, গণতন্ত্র খারাপ? মহাবীর আবার বললেন, তন্ত্রে রাজ্য শাসন হয় না, মানুষই রাজ্য চালায়। গণতন্ত্র বা যে তন্ত্রই হোক, তার শব্দ মাত্র, লোকে ইচ্ছানুসারে তার ব্যাখ্যা করে। সুবোধ বললে, হ্যাঁ, ঠিক বলেছেন। ব্রিটেন, আমেরিকা, রাশিয়া প্রত্যেকেই বলে যে তাদের শাসনতন্ত্র খাঁটি ডেমোক্রেসি। মহাবীর বললেন, শাসন পদ্ধতির নাম যাই হোক, দেশের জনসাধারণ রাজ্য চালায় না। তারা কয়েকজনকে পরিচালক রূপে নিযুক্ত করে অথবা ধাপ্পায় মুগ্ধ হয়ে একজনের বা কয়েকজনের কর্তৃত্ব মেনে নেয়। এই কর্তারা যদি সুবুদ্ধি, সাধু, নিঃস্বার্থ ত্যাগী, কর্মপটু হয়, তবে প্রজারা সুখে থাকে।
কিন্তু কর্তারা যদি মূর্খ হয় অথবা ধূর্ত, অসাধু, স্বার্থপরভোগী আর অকর্মণ্য হয় তবে প্রজারা কষ্ট পায়, কোনো তন্ত্রেই ফল হয় না। ভুজঙ্গ বললে, আপনার রামরাজ্য কি ছিল? একেবারে অটোক্রাসি আর স্বৈরতন্ত্র, প্রজাদের কোনো ক্ষমতা ছিল না? হ্যাঁ? মহাবীর বললেন, কে বললে ছিল না? কৌশল রাজমহিষী সীতার বনবাস হলো কাদের জন্য? শম্ভুককে মারা হলো কাদের কথায়? বিপাশা বললে, কিন্তু রামচন্দ্রের এইসব কাজ কি ভালো? মহাবীর বললেন, ভালোই হোক আর মন্দই হোক, রামচন্দ্র লোকমত মেনেছিলেন। তখনকার ভালো মন্দের বিচার করা এখনকার লোকের সাধ্য নয়। লোকমত সৃষ্টি করেন প্রভাবশালী সুবুদ্ধি সাধুগণ অথবা ধূর্ত অসাধুগণ। রামচন্দ্র নিজের মতে চলতেন না। নিঃস্বার্থ জ্ঞানী ঋষিরা কর্তব্য অকর্তব্য বেঁধে দিয়েছিলেন। রামচন্দ্র তাই মানতেন, প্রজারাও তাই মানত। এখনকার বিচারে ঋষিদের অনেক বিধানে ত্রুটি বেরুবে, কিন্তু তাঁরা ঐশ্বর্যকামী বা প্রভুত্বকামী ছিলেন না। রাজার কর্তব্য অকর্তব্য সম্বন্ধেও সকলে প্রায় একমত ছিলেন। সেজন্য কেউ তাদের ছিদ্র পেত না, বিপক্ষও হতো না। সুবোধ বললে, অর্থাৎ রামরাজ্য মানে ওয়ান পার্টি ঋষিতন্ত্র। এখন সেরকম ঋষি জোগাড় করা যায় কি করে? মহাবীর বললেন, ঋষি চাই না। যাদের হাতে দেশ শাসনের ভার এসেছে তারা যদি বুদ্ধিমান, সাধু, নিঃস্বার্থ, ত্যাগী, কর্মী হন তবে লোকমত তাদের অনুসরণ করবে। সুবোধ বললে, কিন্তু ধূর্ত অসাধুরা তাদের পিছনে লাগবে, ভাঁওতা দিয়ে সপক্ষে ভোট জোগাড় করবে, কর্তৃত্ব দখল করবে। মহাবীর বললে, কতদিন তা পারবে? স্বাধীনতা লাভের চেষ্টায় তোমাদের বহু লোক বহু বাধা পেয়েছেন, জীবনপাতও করেছেন। তারা স্বাধীনতা দেখে যেতে পারেননি, কিন্তু তাদের সাধনা সফল হয়েছে। রামরাজ্য অর্থাৎ সাধুজন পরিচালিত রাজ্যের প্রতিষ্ঠাও সেই রকমের হবে। এই ব্রত যারা নেবেন তারা নিজের আচরণ দ্বারা প্রজার বিশ্বাস ভাজন হবেন। উপস্থিত সুবিধার জন্য কুটিল পথে যাবেন না। লোভী ধনপতি অথবা সাধু সহকর্মীদের সঙ্গে রফা করবেন না। দুষ্কর্ম উপেক্ষা করবেন না। বারবার পরাভূত হলেও তাদের চেষ্টা কালক্রমে সফল হবেই। যতদিন একদল লোক এই ব্রত না নেবেন ততদিন শাসনতন্ত্রের নাম নিয়ে তর্ক করা বৃথা। কানাই বললে, মহাবীরজি, আপনার ব্যবস্থা এখন অচল, ওতে গণতন্ত্র হবে না। এই যুগে ধর্মপুত্র যুধিষ্ঠির কেউ নেই। মহাবীর বললেন, তবে সেই গরুদের মতন গুঁতোগুতি কামড়া কামড়ি করে মরগে। সুবোধ বললে, ব্রিটিশ জাতির মধ্যে কি অসাধুতা আর অপটুতা নেই? তাদের দেশে তো গণতন্ত্র কই অচল হয়নি। মহাবীর বললেন, বিদেশে তারা যতই অন্যায় করুক, নিজের দেশ শাসনের জন্য যে সাধুতা আর পটুতা আবশ্যক তা তাদের আছে। কানাই বললে, যাই বলুন মহাবীরজি, আগে এই ভুজঙ্গ ভাইয়ার দলটিকে শায়েস্তা করতে হবে। যত সব ঘর ভেদি বিভীষণ, দাঙ্গাবাজ, খুনে ডাকাত, কুচক্রি, কমবক্ত কমরেড। ভুজঙ্গ বললে, মহাবীরজি, এই কানাইদার দলটিকে ধ্বংস না করলে কিছুই হবে না। যত সব ভেগধারী ভণ্ড ক্রোড়পতির কুত্তা। কানাই বলে উঠলে, মুখ সামলে কথা বলো ভুজঙ্গ। ভুজঙ্গ বললে, যত সব মিটমিটে শয়তান, বিড়াল তপস্বী, রক্তচোষা বাদুর। কানাই গাঙ্গুলি অত্যন্ত চটে উঠে ঘুষি তুলে মারতে এলো। ভুজঙ্গ তার হাত ধরে ফেললে। দুজনে ধস্তাধস্তি হতে লাগলো। সুবোধবাবু বিব্রত হয়ে বললেন, ওহ, তোমাদের কি স্থানকাল জ্ঞান নেই? এখন মারামারি করছো? ওহে ওহে অবোধ বিহারী, থামিয়ে দাও না। অবোধ বিহারী বললে, আমি আজ একাদশী কিয়েছি বাবুজি, বহুত কমজোর আছি।
বিপাশা বললে, মহাবীরজি, আপনি উপস্থিত থাকতে এই সুন্দর উপসুন্দের লড়াই হবে? ভূতনাথ তড়াক করে লাফিয়ে উঠল এবং নিমেষের মধ্যে পিছন থেকে লাথি মেরে কানাই আর ভুজঙ্গকে ধরাশায়ী করে দিলে। তারপর আবার নিজের চেয়ারে বসে চোখ কপালে তুলে সমাধিস্থ হল। গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে ভুজঙ্গ বললে, সুবোধবাবু, আপনার বাড়িতে এই অপমান সইতে হবে? পাছায় হাত বুলোতে বুলোতে কানাই বললে, কুমোরের পুত্তর ভূতনন্দী ব্রাহ্মণের গায়ে লাথি মারবে? অবোধ বিহারী বললে, এ কন হইয়া বাবু, গুস্সা করবেন না। লাত তো ভূতনাথ বাবুর থোড়াই আছে, খুদ মহাবীরজি লাত লাগিয়েছেন। কবিরত্ন বললে, হ্যাঁ, ঠিক কথা, ঠিক কথা। ভূতনাথের সাধ্য কি? স্বয়ং শ্রী হনুমান কলহ নিবারণের জন্য লাথি ছুঁড়েছেন। দেবতার পদাঘাতে চিত্তশুদ্ধি হয়, তাতে অপমান নেই। বিপাশা বললে, যেতে দিন, যেতে দিন মহাবীরজি, কিছু মনে করবেন না। অবোধ বিহারী বললে, আচ্ছা মহাবীরজি, बोलें तो राम राज्य होने से शेयर मार्केट कुछ तेज होबे, बड़ा नुकसान जाच्छे। महाबीर उत्तर दिलेन ना। भूतनाथेर माथा धीरे धीरे सोजा होते लागलो। लक्षण देखे सुबोधबाबू बोलेन, कंट्रोल छेड़े गेछेन। एकटू परे भूतनाथ हाई तुले तुड़ी दिए बोलले, दादा एकटू चा आनते बोलुन। अबोध बिहारी बोले, अरे भूतनाथ बाबू, महावीर जी तो बहुत झंझाट की बात बोलिएछेन, लात भी मारिएछेन। भूतनाथ बोले, बोलेन की लाथी मेरेछेन? काके? आमादेर कानाईदा और भुजंगदाके? सर्वनाश! इस बड़ो अपराध हये गेछे। किछु मने करबेन ना दादारा, आमार कि आर हुँश छिलो? दिन 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 पायेर धुलो दिन। हाँ हाँ।